আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্রে ফিলিস্তিনি পন্থীদের হামলা। নতুন নতুন অস্ত্র নিয়ে প্রস্তুত ইরান। ভারতে কোরআন পাঠ করায় চলন্ত ট্রেনেই ইমামকে মারধর করল কট্টর হিন্দু সন্ত্রাসীরা। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা, সবশেষ খবরে যা জানা গেল। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে নেতানিয়াহুকে মুক্তিপ্রাপ্ত 50 ইসরায়েলি জিম্মির চিঠি। কিমের হাতে নতুন হাতিয়ার, প্রথমবারের মতো পরমাণু শক্তি চালিত সাবমেরিন উন্মোচন। সম্পর্কে ভাঙন স্পষ্ট, ইউরোপ জুড়ে মার্কিন দূতাবাস বন্ধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে। আরব আমিরাতের বিরুদ্ধে আরেক মুসলিম দেশের মামলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টার্নবেরি গলফ রিসর্টে হামলার ঘটনা ঘটেছে। অবকাশ যাপন কেন্দ্রের দেয়ালে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনমূলক গ্রাফিতি আঁকা হয়েছে। শনিবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। শনিবার স্থানীয় সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে যে অবকাশ যাপন কেন্দ্রের দেয়ালে লাল রঙের ছবি আঁকা হয়েছে, যেখানে গাজা মুক্ত করুন এবং ফিলিস্তিন মুক্ত করুন স্লোগান লেখা আছে। এর পাশাপাশি দেয়ালে ট্রাম্পের বিরুদ্ধে অপমানজনক বাক্য লেখা রয়েছে। এছাড়া গাজা বিক্রির জন্য নয় লেখাটি সবুজ গাছপালা এবং রাস্তার ধারে খোঁড়া গর্তগুলোর একটিতেও আঁকা ছিল। এই ঘটনার দায় স্বীকার করেছে প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠন। এক্সে একটি পোস্টে সংগঠনটি লিখেছে, ট্রাম্প গাজাকে তার সম্পত্তি হিসেবে বিবেচনা করার চেষ্টা করলেও তার জানা উচিত যে তার নিজের সম্পত্তিও নাগালের মধ্যে। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে। গত মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে, এর 20 লাখেরও বেশি ফিলিস্তিনি জনসংখ্যাকে পুনর্বাসিত করবে এবং গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে গড়ে তোলা হবে। নতুন নতুন অস্ত্র নিয়ে প্রস্তুত ইরান। এর মধ্যে এক দেদার, জোলফাকার এবং গ্রেট প্রফিট নামের বড় বড় কয়েকটি মহড়া চালিয়েছে ইরান। ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর জুড়ে এসব মহড়া পরিচালিত হয়েছে। পরীক্ষিত অস্ত্রগুলো থেকে বোঝা যায় যে ইরান ইসরায়েল এবং পশ্চিমাদের প্রতি তার অবাধ্যতা বজায় রাখতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অধীনে তার সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে চায় খামেনির দেশ। আইআরজিসি 3টি প্রধান ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি উন্মোচন করেছে। ইরানের কমান্ডাররা বলেছেন তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একে ক্ষেপণাস্ত্র মেগাসিটি বলেছে। এই শহরে শত শত ব্যালিস্টিক প্রজেক্টাইল দেখা যাচ্ছিল। আইআরজিসি আরো জানিয়েছে যে তাদের কাছে 2000 কিলোমিটার পাল্লার একটি নতুন অ্যান্টিশিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তারা শীঘ্রই প্রকাশ্যে আনবে। ইরান তার যুদ্ধ বহরে কিছু দেশীয় মডেল যেমন সায়েক এবং আজার্ক বিমান ব্যবহার করেছে। সেই সাথে ইরানের 1979 সালের বিপ্লবের আগেকার অনেক পুরনো মার্কিন এবং রাশিয়ান মডেলের বিমানও তাদের হাতে রয়েছে। তারা মহড়ার অংশ হিসেবে শত্রুপক্ষের ড্রোনকে আটকাতে মিগ-29 যুদ্ধ বিমানের পাশাপাশি রাশিয়ার তৈরি ইয়াক-130 ব্যবহার করেছে। এছাড়াও রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান সু-35 কেনার চেষ্টা করছে ইরান। অচিরেই হয়তো এগুলো তাদের বহরে যুক্ত হবে। এদিকে ভারতে কোরআন পাঠ করায় চলন্ত ট্রেনেই ইমামকে মারধর করল কট্টর হিন্দু সন্ত্রাসীরা। সংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তর মুসলিম জনসংখ্যার দেশ ভারত। ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর ভারতের সবচেয়ে বেশি মুসলমানের বসবাস। দেশটির বিভিন্ন সরকারের আমলে মুসলিমরা নির্যাতিত হলেও বিগত কয়েক বছরে তা মাত্রাতিরিক্ত হয়ে বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উগ্র হিন্দুত্ববাদের প্রভাব পড়ছে ভারতীয় মুসলিমদের উপর। দেশটির মুসলিমদের হত্যা, নির্যাতন, উচ্ছেদ সহ মৌলিক অধিকার হরণ করেছে কর্তৃত্ববাদী হিন্দু সন্ত্রাসীরা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে এই ঘটনা। চলন্ত ট্রেনে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে রাজস্থানে।
চলন্ত ট্রেনে মারধরের শিকার হন রাজস্থানের একটি মসজিদের ইমাম। মিথ্যা অভিযোগ দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয় তার উপর। আক্রমণকারীরা দাবি করে ট্রেনে এক নারীকে উত্ত্যক্ত করায় তাকে শায়েস্তা করা হয়েছে। তবে স্থানীয় একটি গণমাধ্যমে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন চলন্ত ট্রেনে কোরআন পাঠ করায় তাকে মারধর করা হয়েছে। তারা আরো জানিয়েছে কোরআন পড়ার শব্দের পাশে থাকা কয়েকজন উত্তেজিত হয়ে যায় এবং মিথ্যা অভিযোগের তার উপর আক্রমণ চালানো হয়। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা। সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর এবার কাশ্মীর ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন ভারত পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা। কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ঘোষণা দেন যে কাশ্মীর মুক্ত করতে প্রয়োজনে তার দেশ 10টি যুদ্ধ লড়তে প্রস্তুত। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর ভারতের সাথে যুক্ত হলেই মিটে যাবে সব সমস্যা। এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার। ইসলামাবাদ উল্টো ভারতকে কাশ্মীরের দখল ছাড়ার আহ্বান জানিয়েছে। বুধবার যুক্তরাজ্যের লন্ডনের চ্যাথম হাউসে এক বক্তব্যে এস জয়শঙ্কর বলেন ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় আছে। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেই নিমেষেই মিটে যাবে নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাত। কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন 370 ধারা বাতিল এবং জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অংশ। গত লোকসভা নির্বাচনের প্রচারেও বিজেপির নেতারা পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জয়শঙ্করের বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। ইসলামাবাদ কাশ্মীর নিয়ে ভারতের দাবিকে ভিত্তিহীন অপপ্রচার হিসেবে আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছে। পাকিস্তান বলছে জম্মু কাশ্মীরে ভারতের দাবি অবৈধ। গত মাসেই কাশ্মীর দিবসে পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন কাশ্মীর মুক্ত করতে প্রয়োজনে আরো 10টি যুদ্ধ লড়বে তার সেনারা। দুই দেশের শীর্ষ পর্যায়ের এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং সামরিক তৎপরতা অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন গাজা থেকে মুক্তিপ্রাপ্ত 50 জনেরও বেশি ইসরায়েলি নাগরিক। সেই সঙ্গে চুক্তির পরবর্তী ধাপের অধীনে ফিলিস্তিনি ভূখণ্ডে এখনো আটকে থাকাদের মুক্তি নিশ্চিত করতে বলা হয়েছে। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে 56 জন মুক্তিপ্রাপ্ত বন্দীর একটি দল ইনস্টাগ্রামে নেতানিয়াহুর প্রতি একটি চিঠি পোস্ট করেছেন। চিঠিতে বলা হয় আমরা যারা এই আগুনের অভিজ্ঞতা অর্জন করেছি তারা জানি যুদ্ধে ফিরে যাওয়া তাদের জন্য জীবনের জন্য হুমকি স্বরূপ। যারা এখনো বেঁচে আছে একটি কৌশলে চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করুন। চিঠিতে সই করা ইসরায়েলিদের মধ্যে ছিলেন ইয়ারডেন বিবাব, যার স্ত্রী এবং 2 ছোট ছেলে গাজায় আটক থাকাকালীন মারা যায়। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপটি 1 মার্চ শেষ হয়। 6 সপ্তাহের আপেক্ষিক শান্তির পর উক্তির বিষয় দ্বিতীয় ধাপ নিয়ে ফের উত্তেজনা দেখা যাচ্ছে। উত্তর কোরিয়া প্রথমবারের মতো একটি পরমাণু শক্তি চালিত সাবমেরিন উন্মোচন করেছে, যা দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখা দিচ্ছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কিম জন উনের একটি বৃহৎ যুদ্ধ জাহাজ নির্মাণ কেন্দ্র পরিদর্শনের ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে সাবমেরিনটিকে পরমাণু শক্তি চালিত কৌশলগত গাইডেড মিসাইল সাবমেরিন হিসেবে বর্ণনা করা হলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কারখানা পরিদর্শনকালে কিম জন উন জানান উত্তর কোরিয়া পানির উপরিভাগ এবং পানির নিচের যুদ্ধ জাহাজগুলোর আধুনিকীকরণের কাজ করছে এবং শত্রুপক্ষের বিরুদ্ধে অপরিসীম শক্তিশালী যুদ্ধ জাহাজ তৈরি করবে। সিউলের হান ইয়াং বিশ্ববিদ্যালয়ের সাবমেরিন বিশেষজ্ঞ মুন কিউন শিকের মতে নৌযানটি সম্ভবত 6 থেকে 7 হাজার টন ওজনের এবং প্রায় 10টি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। কৌশলগত গাইডেড মিসাইল শব্দগুচ্ছ ব্যবহারের মাধ্যমে সাবমেরিনটির পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন এটি আমাদের এবং যুক্তরাষ্ট্রের জন্য একেবারেই হুমকি স্বরূপ। বিশেষজ্ঞরা মনে করছেন উত্তর কোরিয়া যদি পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা বাড়াতে পারে তবে তা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ হবে, কারণ সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আগে ভাগে শনাক্ত করা কঠিন। উত্তর কোরিয়ার বর্তমানে 70 থেকে 90টি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তর সাবমেরিন বহর। তবে এগুলোর বেশিরভাগই পুরনো এবং কেবল টর্পেডো এবং মাইন নিক্ষেপ করতে পারে। 2016 সাল থেকে উত্তর কোরিয়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল সাবমেরিন
উৎক্ষেপণ পরীক্ষা চালালেও সেগুলো মূলত একটি 2000 টন ওজনের সাবমেরিন থেকে করা হয়েছিল, যার মাত্র একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ টিউব রয়েছে। এবার ইউরোপের একাধিক দেশে মার্কিন দূতাবাস বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিশ্বব্যাপী নিজেদের দূতাবাসগুলোতে কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনাও করছে দেশটি। আগামী কয়েক মাসের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে কূটনৈতিক পরিস্থিতি কমানো এবং ইউএসএআইডি ভেঙে দেওয়ার কারণে বিশ্বব্যাপী মার্কিন প্রভাব দুর্বল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসী তাড়ানো এবং বৈদেশিক সহায়তা বন্ধের পর ইউরোপে বেশ কয়েকটি দেশে দূতাবাস বন্ধের পরিকল্পনা গ্রহণ করে যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে আগামী কয়েক মাসের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে জার্মানির লাইপজিগ, হামবুর্গ এবং ডুসেলডর্ফ, ফ্রান্সের বোর্দো ও স্ট্রাসবুর্গ, ইটালির ফ্লোরেন্স সহ কয়েকটি ছোট শহরে দূতাবাস বন্ধ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেনি মার্কিন পররাষ্ট্র দফতর। ইউক্রেন ইস্যুতে ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই খবর সামনে এলো। এদিকে বিশ্বব্যাপী কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরের বেশ কয়েকটি ব্যুরো একীভূত করার পরিকল্পনা করা হচ্ছে। তালিকায় থাকতে পারে মানবাধিকার, শরণার্থী এবং মানব পাচার রোধে কাজ করা প্রতিষ্ঠানও। বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে কূটনৈতিক উপস্থিতি কমানো এবং ইউএসএআইডি ভেঙে দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব দুর্বল হয়ে পড়তে পারে। এই সুযোগে স্থান দখল করতে পারে চীন এবং রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীরা। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদান। আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে। আদালত সূত্র জানিয়েছে, গণহত্যা কনভেনশনের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্ব আদালতে মামলা করেছে সুদান। গৃহযুদ্ধে জর্জরিত আফ্রিকার দেশটি আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র সরবরাহ করার জেরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। 2023 সালে পশ্চিম দারফুরে আরব মাসালিত উপজাতির বিরুদ্ধে আরএসএফ এবং মিত্র আরব মিলিশিয়ারা তীব্র জাতিগত আক্রমণ চালায়। রয়টার্স সেই ঘটনা বিস্তারিতভাবে নথিভুক্ত করে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র এই আক্রমণগুলোকে গণহত্যা বলে তালিকাভুক্ত করে। মামলাটি সেই গণহত্যার সঙ্গে সম্পর্কিত। রয়টার্স সুদান সরকারের আবেদনের একটি অনুলিপি হাতে পেয়েছে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটির মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। সুদানের কর্মকর্তারা প্রায়শই সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রায় 2 বছর ধরে চলা গৃহযুদ্ধে সরকারের প্রতিদ্বন্দ্বী আরএসএফকে সমর্থন করার অভিযোগ করে আসছেন। সেই অভিযোগে সংযুক্ত আরব আমিরাত অস্বীকার করেছে, কিন্তু জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মার্কিন আইন প্রণেতারা বিশ্বাসযোগ্য বলে মনে করছেন। আইসিজেতে সুদান অভিযোগ করেছে আরএসএফ গণহত্যা, হত্যা, সম্পত্তি চুরি, ধর্ষণ, জোরপূর্বক স্থানচ্যুতি, অনুপ্রবেশ, জনসাধারণের সম্পত্তি ভাঙচুর এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্রে ফিলিস্তিনি পন্থীদের হামলা। নতুন নতুন অস্ত্র নিয়ে প্রস্তুত ইরান। ভারতে কোরআন পাঠ করায় চলন্ত ট্রেনেই ইমামকে মারধর করল কট্টর হিন্দু সন্ত্রাসীরা। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা, সবশেষ খবরে যা জানা গেল। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে নেতানিয়াহুকে মুক্তিপ্রাপ্ত 50 ইসরায়েলি জিম্মির চিঠি। কিমের হাতে নতুন হাতিয়ার, প্রথমবারের মতো পরমাণু শক্তি চালিত সাবমেরিন উন্মোচন। সম্পর্কের ভাঙন স্পষ্ট, ইউরোপ জুড়ে মার্কিন দূতাবাস বন্ধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আরব আমিরাতের বিরুদ্ধে আরেক মুসলিম দেশের মামলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।